১৯৭১ সাল ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ। লক্ষ প্রাণের বিনিময়ে একটি জাতি স্বাধীনতার দিকে এগিয়ে যাচ্ছে। মার্চ মাসে শুরু হওয়া সেই সংগ্রাম চলেছে মাসের পর মাস। গেরিলা যুদ্ধ, গণহত্যা, শরণার্থীর ঢল। তারপর ডিসেম্বরের শুরুতে পাকিস্তান ভারতের বিরুদ্ধে আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণা করল। ভারত সরাসরি সামরিক হস্তক্ষেপে নামল এবং মাত্র ১৩ দিনে ১৬ ডিসেম্বর পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করল। একটা নতুন দেশের জন্ম হলো। আর সে জন্মের মুহূর্তে পাশে ছিল একটাই নাম, ভারত। ৯ মাস জুড়ে ভারত প্রায় ১ কোটি শরণার্থীকে আশ্রয় দিয়েছিল, মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ দিয়েছিল, অস্ত্র দিয়েছিল, কূটনৈতিক সমর্থন দিয়েছিল এবং ৬ ডিসেম্বর ১৯৭১ বাংলাদেশকে প্রথম আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া দেশের নাম ছিল ভারত। এই ঋণ থেকে এই সম্পর্কের শুরু। কিন্তু ৫০ বছরেরও বেশি সময় পেরিয়ে এসে প্রশ্নটা আর শুধু কৃতজ্ঞতার নয়। ৪,০০০ কিলোমিটারেরও বেশি সীমান্ত ভাগ করা দুই প্রতিবেশী, তারা কি সত্যিকারের বন্ধু, নাকি এ সম্পর্কের ভেতরে লুকিয়ে আছে এমন একটা বাস্তবতা যা বন্ধুত্বের ভাষায় পুরোপুরি বলা যায় না? বিন্দুর আজকের গল্প এই প্রশ্নটাকে সরাসরি সামনে রেখে ৫০ বছরের হিসাব নিয়ে। প্রায় ১ কোটি শরণার্থীকে আশ্রয়, মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ এবং অস্ত্র সহায়তা এবং শেষ পর্যন্ত সরাসরি সামরিক হস্তক্ষেপ। ভারত সেই মুহূর্তে বাংলাদেশের অস্তিত্বের সাথে একাত্ম হয়ে গিয়েছিল। পশ্চিমবঙ্গ থেকে শুরু করে আসাম, লক্ষ লক্ষ ভারতীয় নাগরিক এই বিশাল শরণার্থীর ভার বহন করেছেন। ভারতীয় সেনাবাহিনীর সৈনিকরা প্রাণ দিয়েছেন। ইন্দিরা গান্ধী পুরো বিশ্বের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। আমেরিকার ৭ম নৌবহর বঙ্গোপসাগরে চলে এলেও তিনি অবস্থান থেকে সরেননি। এই সত্যটা ছোট করার কোনো সুযোগ নেই, কিন্তু ইতিহাসবিদরা একটা প্রশ্ন তোলেন, ভারতের এ সহায়তা কি ছিল কেবল মানবিক কারণে? ইন্দিরা গান্ধীর ঘনিষ্ঠ সহকারী এবং তার সরকারের সচিব PN থর তার স্মৃতিকথায় লিখেছেন যে ৭১-এর সংকটকে ভারত তার নিজের কৌশলগত স্বার্থের আলোকেও বিশ্লেষণ করেছিল। পাকিস্তান দুই ভাগ হয়ে গেলে পশ্চিম সীমান্তের সামরিক চাপ কমে পূর্ব দিক নিরাপদ হয় এবং একটি নতুন রাষ্ট্র জন্মলাভ করে, যার কৃতজ্ঞতার বোঝা থাকবে ভারতের প্রতি। এটা ভারতের দীর্ঘমেয়াদী ভূরাজনৈতিক স্বার্থের সাথে চমৎকারভাবে মিলে যায়। এর মানে এই নয় যে ভারতের সহায়তা মিথ্যা বা কৃত্রিম ছিল। মানবিক এবং কৌশলগত দুটো কারণ একসাথে থাকতে পারে। বাস্তবে পৃথিবীর কম সিদ্ধান্তই কেবল একটা উদ্দেশ্যে নেওয়া হয়, কিন্তু এই পর্যবেক্ষণটা জরুরি, কারণ এটা সম্পর্কের ভিত্তিটাকে সৎভাবে বুঝতে সাহায্য করে। স্বাধীনতার পরপরই ১৯৭২ সালের মার্চ মাসে ভারত বাংলাদেশ মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হলো। ২৫ বছর মেয়াদী এই চুক্তি দুই দেশের সম্পর্ককে একটি আনুষ্ঠানিক কাঠামো দিল। কিন্তু বাংলাদেশের ভেতরে অনেকে এই চুক্তির কিছু ধারা নিয়ে প্রথম থেকে উদ্বিগ্ন ছিলেন। বিশেষত যে ধারায় বলা হয়েছিল যে কোনো তৃতীয় দেশের দ্বারা একটির নিরাপত্তা হুমকির মুখে পড়লে দুই দেশ পরামর্শ করবে। সমালোচকরা বলতেন এই ভাষা ব্যবহারিকভাবে বাংলাদেশের স্বাধীন বিদেশ নীতিকে সীমিত করতে পারে। যে সম্পর্কে জন্ম একটা বিশাল ঋণের মধ্যে, সেই সম্পর্কে দুই দেশ কি কখনো সমান পাটাতনে দাঁড়াতে পারে, নাকি সেই ঋণটা সবসময় একটা অদৃশ্য ভারসাম্য তৈরি করে রাখে, যেখানে একটা দেশ সবসময় কিছুটা ঋণী থাকে এবং অন্যটা সে ঋণকে হয়তো অজানায়, হয়তো সচেতনভাবে কাজে লাগায়? এই প্রশ্নটার ছায়া পরের ৫০ বছর জুড়ে এ সম্পর্কের উপর পড়েছে। ভারত ও বাংলাদেশের মধ্য দিয়ে বয়ে চলা ৫৪টি আন্তর্জাতিক নদী এবং এই ৫৪টি নদীর ভাগ্য নির্ধারণে দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক চুক্তি হয়েছে মাত্র দুটোতে। এই সংখ্যাটা অনেক কিছু বলে। ফারাক্কার গল্প। ১৯৭৫ সালে ভারত ফারাক্কা ব্যারেজ চালু করল। উদ্দেশ্য ছিল হুগলি নদীকে সচল রাখা, কলকাতা বন্দরকে পলিমুক্ত রাখা। ভারতের নিজের প্রয়োজনে একটা সম্পূর্ণ যুক্তিসঙ্গত সিদ্ধান্ত, কিন্তু এর সরাসরি প্রভাব পড়ল বাংলাদেশে। গঙ্গার পানি প্রবাহ নাটকীয়ভাবে কমে যেতে শুরু করল। শুকনো মৌসুমে পদ্মা পরিণত হলো এক মৌসুমী নদীতে। বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলে রাজশাহী, কুষ্টিয়া, পাবনা অঞ্চলে কৃষি ব্যবস্থা ভেঙে পড়তে লাগলো। মৎস্যজীবীরা কাজ হারালেন, ভূগর্ভস্থ পানির স্তর নেমে গেল, এমনকি অঞ্চলের জীববৈচিত্র্য দীর্ঘমেয়াদী প্রভাব পড়ল। বাংলাদেশ আপত্তি তুলল, আলোচনা হলো, বছরের পর বছর কেটে গেল। কিছু স্বল্পমেয়াদী চুক্তি হলো ১৯৭৭ এবং ১৯৮২ সালে, কিন্তু স্থায়ী সমাধান এলো না। অবশেষে ২০ বছরের বেশি সময়ের আলোচনার পর ১৯৬৬ সালে স্বাক্ষরিত হলো গঙ্গা পানি বন্টন চুক্তি। ৩০ বছর মেয়াদী এই চুক্তি শুকনো মৌসুমে বাংলাদেশের ন্যূনতম পানি প্রাপ্তির একটা কাঠামো তৈরি করল। এটা একটা অর্জন ছিল, কিন্তু ২০ বছরের ক্ষতি ফিরিয়ে দেওয়ার কোনো পথ ছিল না। তিস্তার অমীমাংসিত গল্প। ফারাক্কার ক্ষতটা কোনো মতে সামলাতে না সামলাতেই সামনে এলো তিস্তা। উত্তর বাংলাদেশের কোটি কোটি মানুষের কৃষির জীবনরেখা এই নদী। রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, নীলফামারী এই অঞ্চলের মানুষের চাষাবাদ, জীবিকা, এমনকি পানীয় জল তিস্তার উপর নির্ভরশীল। শুকনো মৌসুমে অর্থাৎ নভেম্বর থেকে এপ্রিল, যখন পানির চাহিদা সবচেয়ে বেশি, তখন তিস্তার প্রবাহ তলানিতে নেমে যায়। কারণ ভারতের সীমান্তের ওপাশে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলায় গজলডোবা একটি ব্যারেজ তিস্তার পানিকে নিয়ন্ত্রণ করে এবং উত্তরবঙ্গের সেচ প্রকল্পে সরিয়ে নেয়। ২০২১ সালে সমাধান প্রায় হয়ে এসেছিল। একটা খসড়া চুক্তি তৈরি হয়েছিল। বাংলাদেশ পাবে ৩৭.৫% পানি, ভারত রাখবে ৪২.৫% পানি।
তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিং ঢাকা সফরে রওনা দেওয়ার ঠিক আগের মুহূর্তে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চুক্তির বিরোধিতা করে প্রতিনিধি দল থেকে সরে দাঁড়ালেন। তার যুক্তি ছিল উত্তরবঙ্গের কৃষকরা ক্ষতিগ্রস্ত হবেন। সেই থেকে ১৫ বছর পেরিয়ে গেছে, তিস্তা চুক্তি আজও স্বাক্ষরিত হয়নি। ভারতের কেন্দ্রীয় সরকার বারবার আশ্বাস দিয়েছেন। মোদী ২০১৫ সালে প্রতিশ্রুতি দিয়েছেন, ২০১৯ সালে দিয়েছেন, ২০২৪ সালে হাসিনার শেষ দিল্লি সফরেও টেকনিক্যাল টিম পাঠানোর কথা হয়েছে, কিন্তু চুক্তি হয়নি। এই দেরির মাসুলটা কে দিচ্ছে? রংপুরের যে কৃষক শুকনো মৌসুমে তার ধান খেতে পানি পাচ্ছেন না তিনি, কুড়িগ্রামের যে মানুষ নদীর স্বাভাবিক প্রবাহ ছাড়া জীবিকা হারাচ্ছেন তিনি। এই মানুষগুলো ভারত বাংলাদেশ কূটনীতির কোনো বৈঠকে বসেন না, কিন্তু তাদের জীবনই এই আলোচনার প্রকৃত বিষয়। ভারত বলে রাজ্য সরকারের সম্মতি ছাড়া কেন্দ্র এককভাবে এগোতে পারে না, এটি ভারতের সাংবিধানিক কাঠামোর বাস্তবতা। বাংলাদেশের মানুষের প্রশ্ন হলো, একটা দেশের অভ্যন্তরীণ রাজনীতিকে আরেকটা দেশের কোটি মানুষের পানির অধিকার ১৫ বছর ধরে আটকে রাখতে পারে? এবং যে দেশ এটা আটকে রাখছে সেটি কি সত্যি বাংলাদেশের বন্ধু? ভারত বাংলাদেশ বাণিজ্য সম্পর্কটার একটা অদ্ভুত দ্বন্দ্ব আছে। ভারত বলে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় আমাদের সবচেয়ে বড় রপ্তানি বাজার, এই সম্পর্ক আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ বলে হ্যাঁ, কিন্তু এই বাণিজ্যের সুবিধাটা সমান নয়। সংখ্যাগুলো দেখলে বিষয়টা পরিষ্কার হয়ে যায়। ২০২৩-২৪ অর্থ বছরে ভারত বাংলাদেশে রপ্তানি করেছে প্রায় $11 বিলিয়ন পণ্য। সেই একই সময় বাংলাদেশ ভারতে রপ্তানি করেছে মাত্র ১.৮ থেকে $2 বিলিয়ন। বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে প্রায় $7.86 বিলিয়ন, যা ২০২৬ সালের এপ্রিলে বাংলাদেশ সংসদে সরকারিভাবে উপস্থাপিত তথ্য। এই সংখ্যার আরেকটা পরিচয় আছে, বাংলাদেশ এখন ভারতের তৃতীয় বৃহত্তম বাণিজ্য উদ্বৃত্তের উৎস, অর্থাৎ মাত্র দুটো দেশের সাথে ভারত বাংলাদেশের চেয়ে বেশি উদ্বৃত্ত তৈরি করে। ভারত থেকে বাংলাদেশে আসছে তুলা, জ্বালানি তেল, যানবাহন, যন্ত্রপাতি, রাসায়নিক, শাকসবজি। বাংলাদেশ থেকে ভারতে যাচ্ছে মূলত পোশাক শিল্পের পণ্য, কিন্তু সেই পোশাকও বাধামুক্তভাবে যাচ্ছে না। ভারত দাবি করে বাংলাদেশকে ডিউটি ফ্রি বাজারে প্রবেশের সুবিধা দেওয়া হয়েছে, কিন্তু বাংলাদেশের রপ্তানিকারকরা বলেন আনুষ্ঠানিক শুল্ক না থাকলেও প্যারা ট্যারিফ এবং নন ট্যারিফ বাধাগুলো এত জটিল এবং বহুস্তরীয় যে কাগজে লেখার সুবিধার অনেকটাই বাস্তবে পাওয়া যায় না। ল্যাবরেটরির পরীক্ষার নানান জটিলতা, মান নিয়ন্ত্রণের বিভিন্ন বাধা, বন্দরের দেরি, এসব কিছু মিলিয়ে বাংলাদেশি পণ্য ভারতীয় বাজারে প্রতিযোগিতামূলকভাবে ঢুকতে পারে না। এর মধ্যে একটা কাঠামোগত অসাম্যের প্রশ্ন আসে। দুটো দেশ যখন বাণিজ্য করে এবং একটা দেশ ধারাবাহিকভাবে অনেক বেশি বিক্রি করে এবং অনেক কম কেনে, তখন সেটা অংশীদারিত্ব নাকি বাজার দখল? আরও একটা প্রশ্ন আছে ট্রানজিটের। বাংলাদেশ ভারতকে তার ভূখণ্ড ব্যবহার করে উত্তর পূর্বাঞ্চলে পণ্য পাঠানোর সুযোগ দিয়েছে। এই সুবিধার আর্থিক মূল্য বিশাল। ভারতের 7 সিস্টার্স রাজ্যগুলোতে পণ্য পাঠানোর খরচ আগের তুলনায় বহুগুণ কমেছে, কিন্তু বাংলাদেশ এই ট্রানজিটের বিনিময়ে যে ফি পাচ্ছে তা আন্তর্জাতিক মানদণ্ডে ন্যায্য কিনা, এই প্রশ্নটা বিশেষজ্ঞ মহলে বহুদিন ধরে আলোচিত। একটা দেশ আরেকটা দেশের ভূমি ব্যবহার করছে, তার ন্যায্য মূল্য পরিশোধ করার বিষয়টা কূটনৈতিক সম্পর্কের ভাষায় অনেক সময় ঝাপসা হয়ে যায়। ৪,০৯৬ কিলোমিটার, এটা শুধু একটা সংখ্যা নয়, এটা পৃথিবীর ৫ম দীর্ঘতম স্থল সীমান্ত। এই সীমান্তে মানুষ মরে প্রতি বছর নিয়মিতভাবে। ২০০০ থেকে ২০২৫ সালের মধ্যে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে নিহত হয়েছেন কমপক্ষে ১,৯৮৭ জন বাংলাদেশি নাগরিক। হিউম্যান রাইটস ওয়াচ সহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর নথিতে এই সংখ্যা বারবার উঠে এসেছে। শুধু ২০০১ থেকে ২০১০ এই ১০ বছরে নিহতের সংখ্যা ছিল প্রায় ১,০০০। বিএসএফ এর দেখামাত্র গুলির নীতি নিয়ে আন্তর্জাতিক মহলে সমালোচনা কম হয়নি। ভারতের পক্ষ থেকে বলা হয় এই মানুষগুলো চোরাচালান বা অবৈধ অনুপ্রবেশের সাথে যুক্ত ছিলেন। সীমান্তরক্ষীদের জীবনের নিরাপত্তার প্রশ্ন আছে, কিন্তু মানবাধিকার সংস্থাগুলো বলে বিচারের আগে মৃত্যুদণ্ড কার্যকর করা এটা কোনো গণতান্ত্রিক রাষ্ট্রের নীতি হতে পারে না। বছরের পর বছর দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং বিজিবি বৈঠক করেছে, প্রতিশ্রুতি দেওয়া হয়েছে হত্যা কমানোর, কিন্তু পরিসংখ্যান বলে হত্যা থামেনি। ২০২৪ সালের জানুয়ারিতে একটি ঘটনা এই বিতর্ককে নতুন মাত্রা দিল। কুয়াশার মধ্যে সীমান্তে একজন বিজিবি সদস্য বিএসএফ এর গুলিতে নিহত হলেন। বিএসএফ বলল তিনি চোরাচালানকারীদের সাথে ছিলেন, বিজিবি বলল কুয়াশায় পথ হারিয়েছিলেন। দুটো বক্তব্য পরস্পর বিরোধী, সত্যটা আর কখনো প্রতিষ্ঠিত হয়নি। কিন্তু যেটা লক্ষণীয় ছিল তা হলো ঢাকার প্রতিক্রিয়া অত্যন্ত নরম, প্রায় নিষ্প্রভ। একটি সার্বভৌম দেশের নিজের সীমান্তরক্ষী প্রতিবেশী দেশের বাহিনীর গুলিতে নিহত হয়েছেন, অথচ সরকারের পক্ষ থেকে কোনো শক্ত অবস্থান নেওয়া হলো না। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলেন এটা কাকতাল নয়। ভারতের উপর যে বহুমাত্রিক নির্ভরতা তৈরি হয়েছে, সে নির্ভরতাই একটা দেশকে তার নাগরিকদের মৃত্যুতেও পূর্ণ প্রতিবাদ করতে দেয় না। যাকে আমরা বন্ধুত্ব বলছি তার ভেতর কি এটাও আছে? এই প্রশ্নের একটা তুলনামূলক উত্তর আছে। পৃথিবীর অন্য কোনো দুই বন্ধু দেশের সীমান্তে ইহারে মানুষ মারা যায় কিনা, এটা দেখলে উত্তরটা অনেকটা স্পষ্ট হয়ে যায়। ইউরোপের দেশগুলোর মধ্যে সীমান্তে এই ধরনের হত্যার ইতিহাস নেই, এমনকি উত্তেজনাপূর্ণ সম্পর্কের অনেক দেশও এই সংখ্যায় সীমান্ত হত্যা সহ্য করে না।
2009 থেকে 2024 শেখ হাসিনার 15 বছরের শাসনকালকে ভারত বাংলাদেশের সম্পর্কের স্বর্ণযুগ বলা হয়েছে এবং কিছু দিক থেকে এই নামকরণের ভিত্তি আছে। ভারতের উত্তর পূর্বাঞ্চলে দীর্ঘদিন ধরে সক্রিয় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে হাসিনা সরকার কার্যকর সহযোগিতা করেছে। উলফা, আলফা সহ বিভিন্ন সংগঠনের নেতাদের ভারতের হাতে তুলে দেওয়া হয়েছে। বাংলাদেশের মধ্য দিয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলে ট্রানজিট সুবিধা দেওয়া হয়েছে। দশকের পর দশক বন্ধ থাকা রেল সংযোগ পুনরুদ্ধার হয়েছে। বিদ্যুৎ বাণিজ্য শুরু হয়েছে। মৈত্রী এক্সপ্রেস থেকে বন্ধন এক্সপ্রেস চলেছে। ভারতের কাছে এটা সত্যি একটা স্বর্ণযুগ ছিল। কিন্তু বাংলাদেশ কি পেয়েছিল এই যুগে? ট্রানজিট দেওয়া হয়েছিল, কিন্তু আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ন্যায্য ফি পাওয়া গেছে কিনা সেটা নিয়ে দেশের ভেতরে বিতর্ক ছিল। তিস্তা চুক্তি আসেনি, বাণিজ্য ঘাটতি প্রতি বছর বেড়েছে, বিএসএফ এর হত্যা অব্যাহত ছিল। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা ছিল গণতন্ত্রের। এই 15 বছরে হাসিনা সরকার ক্রমশ কর্তৃত্ববাদী হয়ে উঠেছিল। বিরোধী দলের নেতাকর্মীদের ব্যাপক গ্রেফতার, সংবাদ মাধ্যমের উপর চাপ, আদালতের স্বাধীনতা নিয়ে প্রশ্ন, নির্বাচন নিয়ে বিতর্ক, এই অভিযোগগুলো দেশের এবং আন্তর্জাতিক মহলে বারবার উঠেছে। 2024 সালের জানুয়ারির নির্বাচন মূল বিরোধী দল বিএনপি বয়কট করেছিল। পশ্চিমা দেশগুলো উদ্বেগ জানিয়েছিল, কিন্তু ভারত এই পরিস্থিতিতেও হাসিনা সরকারের পাশে থেকেছে। কারণটা বোধগম্য। নিরাপদ সহযোগিতা, ট্রানজিট, কৌশলগত অংশীদারিত্ব এসব ছিল। কিন্তু এর মাসুল কি দিতে হয়েছিল? একটা দেশের গণতান্ত্রিক সংকটে পাশের শক্তিশালী প্রতিবেশী যখন নীরব থাকে এবং সে অগণতান্ত্রিক সরকারের পাশে থাকে, তখন সে সম্পর্ককে কোন ভাষায় বর্ণনা করা যায়? 2024 সালের 5ই আগস্ট কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু হওয়া গণঅভ্যুত্থান 15 বছরের শাসনের অবসান ঘটালো। শেখ হাসিনা পদত্যাগ করলেন এবং বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিমানে চড়ে চলে গেলেন দিল্লিতে। ভারত তাকে আশ্রয় দিল। এই একটি সিদ্ধান্ত দুই দেশের সম্পর্ককে মুহূর্তের মধ্যে সম্পূর্ণ এক নতুন বাস্তবতায় ঠেলে দিল। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এলো। বাংলাদেশের আদালত হাসিনার বিরুদ্ধে গণহত্যার অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করল। ঢাকা আনুষ্ঠানিকভাবে দিল্লির কাছে হাসিনার প্রত্যর্পণ চাইল। দিল্লি নিরুত্তর রইল। এরপর থেকে দুই দেশের সম্পর্কে প্রবেশ করল এক দীর্ঘ অস্বস্তিকর চক্র। প্রতিটা পদক্ষেপে পাল্টা পদক্ষেপ, প্রতিটা বিবৃতিতে পাল্টা বিবৃতি। বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা ভারতের তীব্র প্রতিক্রিয়া তৈরি করল। ভারতের আগরতলায় বাংলাদেশের কূটনৈতিক মিশনে হামলা হলো। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হলো। এই উত্তেজনার মাঝে ইউনুস সরকার তার প্রথম বিদেশি সফরে বেছে নিলেন চীনকে। ভারতের কৌশলগত প্রতিদ্বন্দ্বী। কূটনৈতিক ভাষায় এই বার্তাটা অত্যন্ত স্পষ্ট ছিল। নতুন ঢাকা নতুন সম্পর্কের কথা ভাবছে। ভারত সিদ্ধান্ত নিল অপেক্ষা। ইউনুস সরকারকে স্বাভাবিকভাবে মেনে নেওয়ার বদলে দিল্লি তাকিয়ে রইল পরবর্তী নির্বাচনের দিকে। সেই অপেক্ষার রাজনীতিও নিজেই একটা বার্তা পাঠালো। 2025 সালের এপ্রিলে থাইল্যান্ডে একটি আঞ্চলিক সম্মেলনের ফাঁকে মোদি ও ইউনুস প্রথমবার মুখোমুখি হলেন। হাত মেলালেন, হাসলেন, কথা বললেন। দুজনের দফতর বৈঠককে গঠনমূলক পড়ল। কিন্তু মূল প্রশ্নগুলো, হাসিনার প্রত্যর্পণ, তিস্তা, বাণিজ্য ঘাটতি, কোনো উত্তর পেল না। ভারত বাংলাদেশ সম্পর্ককে শুধু দ্বিপাক্ষিক চোখে দেখলে বড় একটা ছবি চোখের আড়ালে থেকে যায়। ভারতের কৌশলগত চিন্তার কেন্দ্রে আছে একটি ভৌগোলিক বাস্তবতা, শিলিগুড়ি করিডোর। মাত্র 20 থেকে 22 কিলোমিটার চওড়া এই ভূখণ্ড ভারতের মূল ভূমিকে উত্তর পূর্বাঞ্চলের 7 রাজ্যের সাথে যুক্ত করেছে। এই করিডোরের এক পাশে বাংলাদেশ, অন্য পাশে নেপাল, উত্তরে ভুটান এবং চীন। ভূকৌশলবিদরা এটিকে বলেন চিকেন নেক, কারণ এটা একটু চাপ পেলে ছিঁড়ে যাওয়ার মতো। চীনের প্রভাব যদি বাংলাদেশে শক্তিশালী হয়, তাহলে সেই করিডোর কৌশলগতভাবে ঝুঁকিতে পড়তে পারে। এটা ভারতের কাছে নিছক একটা কূটনৈতিক উদ্বেগ নয়, এটা একটা অস্তিত্বের প্রশ্নের মতো। ইউনুস সরকারের সময়কালে বাংলাদেশ চীন সম্পর্ক দৃশ্যমানভাবে ঘনিষ্ঠ হয়েছে। পাকিস্তানের সাথে নতুন যোগাযোগ শুরু হয়েছে, যা আগের সরকারের সময় প্রায় স্থগিত ছিল। এই পরিবর্তনগুলো ভারতের কাছে নিছক কূটনৈতিক বৈচিত্র্য নয়, এটা একটা সরাসরি নিরাপত্তার উদ্বেগ। ভারতের দৃষ্টিকোণ থেকে বলতে গেলে তাদের উদ্বেগ সত্যিকারের এবং বোধগম্য। একটা অস্থিতিশীল বা ভারত বিরোধী বাংলাদেশ কেবল প্রতিবেশী সমস্যা নয়, এটা সরাসরি কৌশলগত বিপদ। বাংলাদেশের দৃষ্টিকোণ থেকে বলতে গেলে স্বাধীন বিদেশ নীতির অধিকার প্রতিটি সার্বভৌম দেশের। চীনের সাথে বাণিজ্যিক বা অবকাঠামোগত সহযোগিতা মানেই ভারতের বিরোধিতা নয়। কিন্তু যখন একটা শক্তিশালী প্রতিবেশী তার নিরাপত্তা ছুতো দিয়ে প্রতিটি পদক্ষেপ নিয়ন্ত্রণ করতে চায়, তখন বিকল্প খোঁজাটাও স্বাভাবিক। এই দুটি যুক্তির মধ্যে কোনো সহজ মেলবন্ধন নেই। কিন্তু এখানে একটা মৌলিক প্রশ্ন আছে, একটা বড় দেশ কি তার নিরাপত্তার কথা বলে ছোট প্রতিবেশীর স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার অধিকার কি সীমিত করতে পারে? ভারতের নিরাপত্তা উদ্বেগ বাস্তব হলেও সেই উদ্বেগ মেটানোর পথকে বাংলাদেশের সার্বভৌমত্বকে সংকুচিত করার মধ্য দিয়ে যাওয়া উচিত। এই প্রশ্নটার উত্তর শেষ পর্যন্ত নির্ধারণ করবে এ সম্পর্ক কোন দিকে যাবে। তাহলে উত্তরটা কি? বন্ধুত্ব আছে, এটা অস্বীকার করা যায় না। 1971 সালের সহায়তা বাস্তব ছিল। দুই দেশের মানুষের সাংস্কৃতিক বন্ধন, ভাষার সম্পর্ক, পারিবারিক যোগ, এটাও সত্যিকারের এবং গভীর। প্রতি বছর লক্ষ লক্ষ বাংলাদেশি চিকিৎসার জন্য ভারতে যান। সীমান্তের দুই পাশে পরিবার যোগাযোগ রাখে।
রবীন্দ্রনাথ থেকে আজকের সিনেমা পর্যন্ত একটি ভাগ করা সংস্কৃতি আছে। এই সম্পর্কটা রাজনীতির মতো ঠান্ডা নয়, এবং এটাই হয়তো এই সম্পর্কের সবচেয়ে টেকসই অংশ। কিন্তু কিছু প্রশ্ন এড়িয়ে যাওয়ার উপায় নেই। 15 বছরেও তিস্তার পানি আসেনি। বাণিজ্য ঘাটতি প্রায় $8 বিলিয়ন ছুঁয়েছে। সীমান্তে প্রতি বছর মানুষ মরছে। একটা গণঅভ্যুত্থানের পর যে নেত্রী পালিয়ে গেছেন তাকে আশ্রয় দিয়ে প্রত্যর্পণ আটকে রাখা হচ্ছে, এবং বছরের পর বছর একটা সরকারের অগণতান্ত্রিক আচরণের সামনে পাশে শক্তিশালী দেশটি নীরব থেকেছে। কারণ সম্পর্কটা ছিল রাষ্ট্রের সাথে নয়, একটি দলের সাথে। আন্তর্জাতিক সম্পর্কের ভাষায় এ ধরনের সম্পর্ককে বলা হয় অসমমাত্রিক নির্ভরতা। একটা বড় দেশ এবং একটা ছোট দেশের মধ্যে সম্পর্ক যখন এই কাঠামোয় গড়ে ওঠে, তখন ছোট দেশের কাছে পছন্দের সুযোগ কম থাকে। সেই বন্ধুত্বের মানে কারণ বিকল্প নেই, নাকি সত্যি মানে কারণ সম্পর্কটা ভালো, এই দুটোর পার্থক্য করা কঠিন হয়ে পড়ে। এই সম্পর্কটা কি বন্ধুর সম্পর্ক, নাকি এটা সেই পুরনো আখ্যান যেখানে একটা শক্তিশালী দেশ একটি দুর্বল প্রতিবেশীর সাথে এমন সম্পর্ক রাখে যেখানে ভালোবাসা এবং নিয়ন্ত্রণ পাশাপাশি বাস করে, এবং কোথায় একটা শেষ হয়ে অন্যটা শুরু হয় তা বলা যায় না। হয়তো সত্যটা এই দুটোর মাঝখানে কোথাও, কিন্তু সেই মাঝখানের জায়গাটাকে সৎভাবে চিনতে পারাটাই এ সম্পর্কে সবচেয়ে জরুরি কাজ। 2024-এর গণঅভ্যুত্থানের পর বাংলাদেশ এবং ভারত দুটো দেশই এখন এক নতুন বাস্তবতার সামনে দাঁড়িয়ে আছে। পুরনো সম্পর্কের কাঠামো ভেঙে গেছে, নতুন কাঠামো এখনো তৈরি হয়নি। এ শূন্যতায় দুটো দেশকেই সিদ্ধান্ত নিতে হবে। তারা কি এমন একটি সম্পর্ক গড়তে চায় যেটা সত্যিকারের পারস্পরিক স্বার্থের উপর দাঁড়াবে, নাকি আবার সেই পুরনো কাঠামোতে ফিরে যাবে যেখানে একজন দেয় এবং অন্যজন নেয়? কারণ বন্ধুত্ব শুধু ইতিহাসে থাকে না, বন্ধুত্ব প্রমাণ করতে হয় বর্তমানে। পরের গল্পে আবার দেখা হবে।